সঙ্গীন হৃদয় অনুভূতি পর্ব সংখ্যা ১ সিজন ২ লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। দীর্ঘ ৩ মাসের বিদেশ যাত্রা শেষে অবশেষে বাড়ি ফিরছে ইহসান বাড়ির মধ্যমণি ডক্টর ইফতেখার ইহসান রুদ্র। সঙ্গে তার ছোট আদরে বউজান আরিনও যে আছে। ৩ মাসের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ির বড় ছেলে এবং মেয়ে বাড়িতে ফিরেছে। এই নিয়ে সেই সকাল থেকে ইহসান বাড়িতে চলছে ব্যাপক তোড়জোড়। এর আগে রুদ্র বেশ কয়েক বছর বিদেশে কাটালেও অরিনটা যেই প্রথম এতদিন দেশের বাইরে ছিল। সাব্বির হোসেন এবং রাফিয়া বেগমের মেয়ে অনুপস্থিতিতে একদিনে কেমন যেন মূর্ছা গেছে মনে হচ্ছে। মেয়ের আগমনী বার্তা পেয়ে মূর্ছা পড়া মানুষ দুটোর মুখে আজ কেমন হাসি ফুটেছে দেখো। ওইদিকে কবির সাহেবও যে একই হাল। গম্ভীর মুখ হয়ে কবির সাহেব বাড়ির মূর্খকর্তা হওয়ার দরুন খুব একটা আন্দাজ বা প্রতিক্রিয়া দেখাতে পারলেও মনে মনে তিনি বেশই খুশি। আধুনিক সাজসজ্জায় সজ্জিত হোসেন বাড়ির বড় ডাইনিং রুমটা, বাদিকে রান্নাঘরের অবস্থান। সেথায় আপাতত বাড়ির ৪ বধূ রান্নার কাজে ব্যস্ত। বড় বধূ জুবাইদা বেগম দক্ষ হাতে খুঁতনি নাড়ছেন কড়াইতে। সম্পূর্ণ রান্না জুড়েই মম করছে কাতলা মাছের পাতলা ঝোলের সুঘ্রাণ। তার পাশের চুলোয় মাংস কষাতে ব্যস্ত রাফিয়া বেগম। ২ বিয়ান মিলে হাসছে আর টুকটাক কাজ করছে, কথা বলছে। তাদের হাত দুটো কেমন যেন দক্ষতার সাথে রান্নায় মত্ত। তাদের দেখে খানিকটা দূরেই সবজি কাটাকুটিতে মত্ত হয়েছে বাড়ির কাজের মেয়ে ফুলি। আধপৌর গ্রামের নরম সরম স্বভাবের ফুলিটা কাজের চাইতেও সাজসজ্জা বেশি মনোযোগী। শ্যামবর্ণ মুখের পুরোটাই তার লেপ্টে আছে টেলকম পাউডারের উপস্থিতি। ঠোঁট ভরে রেখেছে গোলাপি রঙের লিপস্টিকে। মাথায় কালো ঘন চুলগুলো এক কোষ তেল দিয়ে টেনে টুনে দুপাশে বেঁধে রেখেছে দুটো বেনিনি। মেয়েটা গুনগুন করে গান গাইছে আর চকচক করে কেটে চলেছে গোল বেগুনগুলো। একটু পরে ভাজতে দেওয়া হবে এগুলো। অন্যদিকে বাড়ির সেজ বউ মাইমুনা বেগম ব্যস্ত গোছগাছে। তাকে আগ বাড়িয়ে সাহায্য করতেই ছোট বউ রাইসা। মানুষটা আবার রান্নার নাম শুনলে গায়ে জ্বর চলে আসে কিনা। তার বাদবাকি বড় জায়দের রান্নাবান্নায় ভারী পটু হলো তিনি একদম লবডঙ্কা। যদি এসব নিয়ে বাড়ির বউদের তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা সবাই যে সবটা পারবে এমনটা তো কথা নয়। বাড়ির ড্রয়িং রুমের বড় সোফাটায় আয়েশ করে বসে আছে কবির সাহেব। হাতে তার গরম ধোয়া ওঠা ১ কাপ চা। তার পাশে সোফায় বসে আছে সাব্বির সাহেব। মানুষটা উৎসুক দৃষ্টি ক্ষণে ক্ষণে গিয়ে ঠেকছে ড্রয়িং রুমের দেওয়ালে সগৌর ঝুলে থাকা দেওয়াল ঘড়িটার পানে। আহারে, বেচারার কাছে হুট করে কেমন যেন মনে হচ্ছে আজ অনেকটা সময় বুঝি পার হবার নয়। কবির সাহেব কয়েকবার আর চোখে পরখ করলো ছোট ভাইয়ের হাবভাব। পরক্ষণে চায়ের কাপে একটু একটু চুমুক বসিয়ে সঙ্গে করে নিয়ে বললেন, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকানো কি আছে, সময় কি কাটবে ভাবে? আচমকা এহেন প্রশ্নে থমকায় যেন সে। সাব্বির সাহেবের দিকে তাকালো। ঠোঁটের কোণে ভাবলেশীন ভাবে নেয় বেশ খানিকটা হাসি টানলেন। সদ্য আধপাকা ধরা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলো খানিকটা আঙুল চালিয়ে বুঝলেন, না মানে ভাইজান ওই আর কি। সাব্বির সাহেব গম্ভীর মুখে ইহসান সাহেবের খানিকটা কাপের গায়ের পরবর্তী চুমুক বসিয়ে ফের বললেন, প্ল্যান ল্যান্ড করলে বিকালের দিকে, অথচ এখন বাজে সকাল 10টা। তাই অপেক্ষায় দীর্ঘায়িত না করে অফিসে চল, কাজ আছে। অন্য সময় হলে সাব্বির সাহেব হয়তো একটু একলাফ দিয়েই তৈরি হয়ে যেতেন অফিসে। তবে আজ যেন সেই মানুষটার গায়ে আলসেমি ভর করেছে। তিনি বড্ড আলসেমিভাবেই বড় ভাইয়ের বলা সত্ত্বেও চুপচাপ মাথা নুইয়ে বসে রইলেন নিজ জায়গায়। কবির সাহেব দেখলেন সবটা। কাপের অবশিষ্ট চাটুকু গিলে নিয়ে অবশেষে বললেন, কিরে যাবি না? সাব্বির সাহেব মাথা তুলে চাইলেন। ঠোঁটের কোণে একটুখানি জোরপূর্বক হাসি টেনে দনমনা করে বলতে লাগলেন, ভাইজান বলছিলাম কি, আজ না গেলে হয় না? বিচক্ষণ কবির সাহেব আগে আন্দাজ করে নিয়েছিলেন এমন প্রত্যুত্তর, তাই তিনি মোটেও অবাক হলো না। বরঞ্চ হাতের খালি কাপটা সোফার সামনে টেবিলের ওপর রেখেই উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। অতঃপর গায়ের সদেফ রাঙ্গা কটনের ফতুয়া খানিকটা ঠিকঠাক করে
গম্ভীর কণ্ঠে বলল, বয়স তো হলো, ভার বুদ্ধি আর হলো না তোর। মুচকি হাসলো সাব্বির সাহেব। এগিয়ে এসে সোফার ওপর বড় ভাইয়ের ব্যাগটা একবারে হাতে তুলে নিলেন। পরক্ষণে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এগিয়ে দিয়ে আসি। অগত্যার সামনে দিকে তাকিয়ে সামান্য ক্ষুরো নিঃশ্বাস ফেলে হাঁটা ধরল কবির সাহেব। সাব্বির সাহেবও পা বাড়ালেন বড় ভাইয়ের পিছু পিছু। সেজো ভাই, ও সেজো ভাই, বলি কই তুমি? ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তায়েফ এহসান। পুলিশ স্টেশন থেকে জরুরি একটা কল আসায় ছাদে এসে কথা বলছিলেন তিনি। ভারপ্রাপ্ত ডিসি হওয়ায় মানুষটার হয়েছে বড় জ্বালা। বাড়ির বসেও দুদণ্ড শান্তি মেলার জো নেই। যখন না তখন ঠিক কল করে কাজ ধরিয়ে দিবে তাকে। ধুর ধুর, এসব কোনো কাজ হলো? তায়েব সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন। এমন সময় ছাদের থেকে ধেয়ে আসা অশরীরিক এক আওয়াজ। তা করল তার অপর ভাই তাশরিক সাহেব। হাঁক ডাকছে। হাঁক ছুড়ে তায়েব সাহেবের দিকে ডাকতে ডাকতে বেচারা প্রাণ বেরিয়ে আসার জোগাড় যেন। তায়েব সাহেব তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন। গলা উঁচিয়ে ছোট ভাইকে ডাক দিলে সাড়া দিয়ে বললেন, তসু আমি এখানে ছাদে আছি। অতঃপর তার ওই সাড়া পেয়ে মিনিট খানেকের মাঝে হন্তদন্ত পায়ে ছুটে এলেন তাশরিক সাহেব। দু হাতে দুটো পাঞ্জাবি। তিনি হাসি মুখে পাঞ্জাবি দুটো এগিয়ে তায়েব সাহেবের নিকট বলে, সেজো ভাই, একটা হেল্প করো তো। তায়েব সাহেব হাতের ফোনটা প্যান্টের পকেটে ঢুকে সটন হয়ে দাঁড়ায়। সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে, কি হেল্প করবো বল? তাশরিক সাহেব গলা ভর্তি হাসি নিল যেন মুখে। নরম রোদের আলোয় তার ফর্সা মুখের আদলটা কেমন চিকচিক করছে। তিনি পর মুহূর্ত হাতের পাঞ্জাবি দুটো তায়েব সাহেবের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, এ দুটোর মধ্যে কোনটা পছন্দ হয় বলো তো? তায়েব সাহেব এক পলক তাকিয়ে রইলেন পাঞ্জাবি দুটোর দিকে। একটা রং কালচে নীল আর একটা রং ঘিয়ে রাঙা। কেন যেন তায়েব সাহেবকে ঘিয়ে রাঙা পাঞ্জাবিটাই বেশি ভালো লাগলো। তিনি আলতো করে হাত রাখলেন সেটার ওপর। পরক্ষণে হালকা এসে বললেন, এটা তো ভালোই লাগছে। তাশরিক সাহেব দুষ্টু হাসলেন এবার। তৎক্ষণাৎ ঘিরে রাখা পাঞ্জাবি চেপে ধরেন নিজের বুকের সাথে। তারপর অপর পাঞ্জাবিটা এগিয়ে দিল তায়েব সাহেবের দিকে। দুষ্টু এসে বলল, নাও ধরো, এটা তোমার। তায়েব সাহেব অবাক হলেন এরূপ কাণ্ডে। তিনি পছন্দ করলেন ঘিয়ে রাঙা পাঞ্জাবি, অথচ তাকে কিনা দেওয়া হলো নীল রঙা পাঞ্জাবি। এ আবার কেমন কথা? তায়েব সাহেব হতবিম্বে নেই জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? তাশরিক সাহেব বলল, পকেট থেকে ঘিয়ে রাঙা পাঞ্জাবিটা বের করতে করতেই বললেন, কি আবার, দুটো পাঞ্জাবি এনেছিলাম। ভাবলাম তুমি আধ বুড়ো বয়সের মানুষ, এটা না হয় তোমাকে দেই, তাই ভাবলাম তাই দিয়ে দিলাম তোমার এইটা। দেখো আমি কত জোয়ান, উদার। তায়েব সাহেব চটে গেলেন যেন এই মুহূর্তে। কোমরে দু হাত রেখে ঝাঁঝালো কণ্ঠে বললেন, উদার না ছাই? এই তোকে আমি বলেছিলাম আমার পাঞ্জাবি দিতে। তুই কেন একবারই পাঞ্জাবি আনলি? আবার আনলি তো আনলি, আমি যেটা পছন্দ করলাম সেটা না নিয়ে অন্যটা দিলি। তাহলে জিজ্ঞাসা করলি কেন কোনটা পছন্দ? তাশরিক সাহেব বাঁকা হাসলেন। এগিয়ে এসে সোজা ভাইয়ের কাঁধে জড়িয়ে আলতো করে অতঃপর ভীষণ বিজ্ঞান ন্যায় ভাবসাব নিয়ে বললেন, আরে সেজো ভাই, তুমিও না, তোমায় দেখলে আমার সত্যি মনে হয় তোমার চুল পেকেছে বাতাসে, নট বয়সে। দেখো আমি সেই বয়স থেকেই ভেবে যাচ্ছিলাম তোমার কোনটা দিব। এবার ভাবলাম নীলটাই দেই, তবে পরক্ষণে মনে হলো ঘিয়ে রংটার চাইতে আমায় বোধহয় নীলটাতেই বেশি মানাবে। মানে মোদ্দা কথা, আমি যেটাই তোমার জন্য চুজ করতেই যাই, ওইটাই তখনই আমার কাছে চুজ হয়ে যায়। যার এক ঠ্যাং আরেক ঠ্যাং, আমি যেটাই তোমার জন্য চুজ করতে যাই, আমার তখনই মনে হয় তোমার জন্য চুজ করা পাঞ্জাবিটা বোধহয় আমার চাইতেও বেশি সুন্দর। যার এক ঠ্যাং তরে আরেক ঠ্যাং কবরে, তার আবার এই বয়সে এত বেশি সুন্দর লাগার কি আছে বলতো ভাই? তাই কনফিউশন দূর করতে তোমার কাছে এলাম। তুমি যেহেতু বলেছো ঘিয়েটা তোমার পছন্দ হয়েছে, তার মানে এটা বেশি সুন্দর, তাই এটা আমি নিয়ে নিলাম। বুঝছো না এবার ব্যাপারটা? তায়েব সাহেব ফুস করে শ্বাস চালেন রীতিমতো। কথায় কথায় তাকে বয়স নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে, কেমন সাহস! কি বা এমন বয়স হয়েছে তার?
তিনি কি আর অত বুড়ো হয়েছে নাকি? তাইব সাহেব তৎক্ষণাৎ ঝাটকা মেরে তাসিক সাহেবের হাতটা সরিয়ে দিল কাঁধ থেকে। পরক্ষণে মনে মনে দুষ্টে সে কপট ভাব নিয়ে বলল, অ্যাকচুয়ালি তুই একদমই ঠিক বলেছিস দস্যু। ওই ঘিয়ে রঙা পাঞ্জাবিটার থেকে এটাই বেশি সুন্দর। আই মিন, দেখ, এটা এম্ব্রয়ডারিটাও এতটা নিখুঁত, ফিনিশিংটাও বেশ সুন্দর। যাকে ভালোই হলো, তুই ওইটা রাখ, আমি না হয় এটাই রাখলাম। কথাটা বলেই অলক্ষ্যে বাঁকা আসলো তাহিব সাহেব পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরতে সামনে। ওইদিকে তাসিক সাহেব এবার মহা চিন্তায়। তার মগজে এখন শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্যি সেজ ভাইটাই বেশি সুন্দর? সকাল পেরিয়ে বেলা নামবার জোগাড়। শীত নিয়ন্ত্রিত ঘরটিতে মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে। খাটের ওপর বেঘুরে ঘুমাচ্ছে অনিক, এহসান বাড়ির দ্বিতীয় নবাব, পুত্তর যাকে বলে আর কি। ঘুম কাতুরে ছেলেটা ঘুমের মাঝে একবার এপাশ হাতড়ে খুঁজছে কাউকে, তো একবার ও পাশে। তবে পাশে প্রিয় মানুষের উপস্থিতি টের না পেয়ে ঘুমের মাঝে চোখ দুটো আপনা আপনি কুঁচকে আসে তার। সে তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায়, এদিকে ওদিকে চেয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। পরক্ষণে গলা উঁচিয়ে ডেকে ওঠে, বউ, এই বউ, কোথায় তুমি বউ? হঠাৎ ইহেন হাঁক ডাকে তড়িঘড়ি করে আধ ভেজা কাপড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইকরাম। মেয়েটার চোখে মুখে একরাশ ভীতিকার ছাপ। সে এগিয়ে এসে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে, কি হলো এভাবে চেঁচাচ্ছ যে? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? অনেক মেয়েকে রাগ দেখে কিছু বলতে যাবে অমনি তার নজর গিয়ে ঠেকলো ইকরার ভেজা গায়ের দিকে। মেয়েটা বুঝি সবে গায়ে পানি ঢেলেছিল, চুলগুলো থেকেও এখনো টুপটাপ পড়ছে ঝড়ের গতিতে পানি। পানির ফোঁটায় ভিজে যাচ্ছে ফ্লোর। পরনে সালোয়ার কামিজও ভিজে গেছে, লেপটে আছে গায়ের সাথে। ফলস্বরূপ নারী দেহের প্রতিটা ভাঁজে আপাতত স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে তার। অনেক এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওইদিকে ইকরার অবস্থা অস্থির। কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর না পেয়ে মেয়েটা চিন্তিত হয়ে আরেকটু এগিয়ে আসে অনেকের নিকট। পরক্ষণে এক হাত বাড়িয়ে রাখলো অনেকের কপাল বরাবর, অতপর চিন্তিত সুরে বলে, কি হলো আপনার? কথা বলছেন না কেন? শরীর খারাপও লাগছে? অনেকের কি হলো কে জানে। ছেলেটা কেমন হতবুদ্ধের ন্যায় ওপর নিচে মাথা নাড়লো আলতো করে। তা দেখি ইকরা এবার বেজায় চিন্তিত হলো। সে একরাশ দুশ্চিন্তা নিয়েই বলে, একটু বসুন, আমি কাপড়টা পাল্টে আসছি। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে কদম বাড়ায় ইকরা। তবে তক্ষুনি ঘটল আরেক বিপত্তি। পেছন থেকে হুট করে তার এক হাতের কবজি টেনে ধরে অনিক। ইকরার কদম থমকায়। সে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, ইশারায় জিজ্ঞাসা করে, কি? অনিক মোহগ্রস্তের ন্যায় ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। পর মুহূর্তে মেয়েটার হাত টেনে তাকে এক ঝাটকে এনে ফেললো নিজের বুকের পাশে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইকরা হতভম্ব। কি থেকে কি হলো সেটা টের পাওয়ার আগেই তাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে অনিক। ইকরার কাঁধে আলতো করে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমাকে পাগল করে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? তৎক্ষণাৎ খানিক কেঁপে ওঠে ইকরা। পিঠের শিরদাঁড়া বেয়ে এই বুঝি নেমে আসলে এক অদ্ভুত শীতল স্রোত। অনেক সময় নিয়ে ইকরাকে নিজের বুকে থেকে সরালো। পর মুহূর্তে মেয়েটাকে আলতো করে শুয়ে দিল বিছানায়। অতপর মেয়েটার দিকে কিঞ্চিৎক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, সুন্দর লাগছে বউ। ইকরা লাজুক হাসলো। চোখ দুটো তার হুট করে নেমে গেল লাজুকতার ভরে। অনেক বেশ মুগ্ধ হয়ে দেখলো সবটা। পরক্ষণে মেয়েটার দিকে এগিয়ে এসে ইকরাকে কেমন ইতস্ত বোধ করে বলে ওঠে, এখন না প্লিজ, নিচে সবাই ডাকছে। অনেক পাত্তা দিল না মেয়েটার এহেন বাক্য। সে গিয়ে সে দু কদম দুম করে মুখ গুজে দিল ইকরার কণ্ঠদেশে। সেথায় মুখ রেখেই হিসিয়ে বলল, জাস্ট ফোকাস অন মি বেবি, বাকিটা আমি দেখব। বাড়ির ড্রয়িং রুম ভর্তি মানুষজন। কিছুক্ষণ আগে বাড়িতে এসে উপস্থিত হয়েছে আরমিন বেগম আর তার পরিবার। ইফতি এতক্ষণ সবার মাঝে বসে থাকলেও এখন একটু খানি ফাঁক পেতেই সুরসুর করে চলে গেছে সিঁড়ির দিকে। গুটি গুটি পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দূর দূর বুকে। কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতেই সামনে পড়ল অনেক। ইফতি তাকে দেখতে পেয়েই আলতো হেসে কুশলাদি বিনিময় করে। অনেকও করলো, তবে ছেলেটার চোখে মুখে কেমন দুষ্টুমি ছাপ স্পষ্ট। সে কণ্ঠ খাতে নামিয়ে ইফতিকে কেমন সন্ধিহান গলায় বলল, কি ব্যাপার সম্বন্ধী, কই যাও? ইফতি ঢোক গিলে একটু। এহেন কথায় প্রত্যুত্তর বলার মতো কোনো কথাই যেন গোছে আসলো না মিনিট খানেক সময়ে। অনেকে এবার বাঁকা হাসলো। পা ফেলে ইফতিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে সুর টেনে বলল, প্রেমের মরা জলে ডোবে না।
কথা শেষ করে অনেক আর থামকলো না সেথায়। গলায় আগের ন্যায় সুর টেনে নিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। এদিকে তার এরূপ কথায় বেশ কিছুটা অবাক হয়েছে ইফতি। হয়তো সে ভাবছে অনেক ভাই কি তবে তার ব্যাপারে কিছুটা টের পেয়ে গেল। পর মুহূর্তে আবারও নিজের এহেন ভাবনায় নিজেই চিন্তিত হলো ছেলেটা। ভাবলো সে না বলে অনেক ভাই জানবে কিভাবে। ইফতির নিজের এহেন ভাবনায় মত্ত থেকে পা বাড়ায় দোতলার দিকে। মাথা নিচু করে করিডোরে হাঁটতে হাঁটতে সে তখন অরিনের শূন্য ঘরটার পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। হুট করে একজোড়া হাত এসে তাকে তৎক্ষণাৎ টেনে নিয়ে গেল অরিনের ঘরে। অতঃপর সে হাত জোড়ার মালিক তাকে কোনোরূপ কথাবার্তা বলার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তাকে ঠেসে ধরল দেওয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইফতি হতভম্ব হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখে আহিরা কেমন রণমূর্তির ভাব ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখের আদলটা রাগের কারণে লাল বর্ণ হয়ে গেছে। নাকের ডগাগুলো ফুলে বালিশ হয়ে গেছে। ইফতি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল কয়েকটা। আহিরা নাকের পাটা ফুলিয়ে নিজের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়ালো। এক হাতে কনুই দিয়ে হুট করে চেপে ধরল ছেলেটার গলায়। ভীষণ চটে গেল কর্কশ গলায় বলতে লাগলো, কয়টা কল দিয়েছি সকাল থেকে, ফোন কোথায় থাকে, কি সমস্যা আপনার, কল ধরবেন না কেন? প্রেমটাও এখনো শুরু হলো না ঠিকঠাক মতো, আর এখনই শুরু হয়ে গেছে আপনার ইগো করা। ইফতি কেমন দোনামোনা করছে দাঁড়িয়ে থেকে তা দেখে আরেক ধাপ চটলো আহি। কর্কশ গলায় ফের আগুন নিয়ে বলল, ও আচ্ছা এখন কথা বলতে ইচ্ছে করছে না, ঠিক আছে ফাইন বাই বলে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। গটগট পা ফেলে ঘর থেকে বেরোতে নিতেই অমনি পেছন থেকে তার হাতটা টেনে ধরে ইফতি। আহি থমকালো, তবে পেছনে ফিরল না। কাট কণ্ঠে বলল, হাত ছাড়ুন। ইফতি ছাড়লো না, উল্টো নিচ থেকে এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটার একদম কাছাকাছি। অতঃপর ভীষণ নরম কণ্ঠে বলতে লাগলো, সরি। ভেতর ভেতর এহেন নরম কণ্ঠ শুনে রাগ পেল পানি ওহির। তবুও বাইরে থেকে নিজের মুখমণ্ডল কপট ভারী রাগ নিয়েই বলল, হাত ছাড়ুন আমার, ঢং করবেন না, ঢং করতে হবেও না। ইফতি হঠাৎ করেই ছেড়ে দিল আহির হাত। আহি হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পিছনে তাকায়, হতবাক কণ্ঠে বলে, এটা কি হলো? ইফতি নিশ্চুপ, বুকের কাছে দু হাত বেঁধে নির্বাক হয়ে তাকিয়ে আছে আহির দিকে। চোখে মুখে তার নেই কোনো রূপ প্রত্যুত্তর। ইফতি চুপ, চোখে মুখে তার নেই কোনরূপ ভনিতার ছাপ। সে সময় নিয়ে চমৎকার হাসলো। অতঃপর মুগ্ধ কণ্ঠে বলল, আমি আবার অজ্ঞাকারী পুরুষ ম্যাডাম। প্রেমিক হিসেবেও যেমন অজ্ঞাকারী, স্বামী হিসেবেও তেমন অজ্ঞাকারী থাকবো। তবে আশাবাদী, আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, কি হবে না হবে, আধাটা পরীক্ষা। আহি থমকায়, নির্বিকার হয়ে থাকে বেশ কিছুক্ষণ। ঠায় দাঁড়িয়ে নির্বাক সে, চোখ দুটো তার নিচু হয়ে এসেছে। সে আদৌ এমনি নাকি লজ্জায় বোঝা যায় মুশকিল। ইফতি কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে মেয়েটার নত মুখ পানে পরক্ষণে বুকের কাছে হাত বেঁধে রাখে মেয়েটার মুখের দিকে তাকায়। আপনি লজ্জাও পান ম্যাডাম? হতভম্ব হয় আহি। তৎক্ষণি চোখে মুখে তুলে অগ্নিদৃষ্টে তাকায় ইফতির দিকে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে পড়লেই ভস্ম হয়ে যাবে বেচারা ইফতিকে। ইফতি কেমন দুষ্টু হাসলো। পরক্ষণে মুখে কপট ভয়ার্তর ছাপ ফুটিয়ে তুলে বলতে লাগলো, আরে আরে আস্তে ম্যাডাম, আপনার ওই চোখের আগুনে আমার মন বেচারা যে সে কবে ভস্ম হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এই দেহটা। আপনি কি চাইলে এই মুহূর্তে আমার এই রোগা দেহটা ঝলসে যাক নাকি ম্যাডাম? অ্যাটলিস্ট এইটুকু তো রেহাই দিন আমায়। দেহটা ঠিকঠাক না থাকলে আপনার বাবার সামনে দাঁড়াবো কীভাবে বলুন তো? সামনে না দাঁড়ালে আবার আপনার হাতটা চাইবো কিভাবে? এহেন কথা আহি যতটুকু একটু লজ্জা পাওয়ার কথা উচিত ছিল, তবে সে তা পেল না। অন্য ধারার মেয়ে কি না, লজ্জা টজ্জার ব্যাপারটা তার ধারে কাছে একটু কমই ভিড়ে। আহি মাথা নাড়িয়ে দু কদম বুকে হাত বাঁধলো। তারপর বেশ ভাব নিয়ে ভুরু কুচিয়ে সন্দিহান গলায় বলল, শুধু হাত চাইবেন? তা বলি এই গোটা আমিটাকে কি ফসকা পড়েছে চাইতে যে আপনি শুধু হাতটাই চাইবেন? ইফতি হোঁচট খেলো যেন এহেন কথায়। মুহূর্তেই হতবিম্বের নেই মেয়েটার এহেন আজগুবি যুক্তিকে সে তৎক্ষণাৎ নিজের সাফাই দেওয়ার সুরেই বলে উঠল, ছি আমি তো কথার কথা বললাম আর কি। আমি আসলে শুধু আপনার হাত না, আপনার পুরো মানে পুরোটাই চাই।
ছেলেটাকে কথার জোটে ফাঁসাতে পেরে মনে মনে বেশ উৎফুল্ল হলো আহি। তবে বাইরে থেকে নিজের মুখভঙ্গির কপট ভাব রেখেই সে কেমন নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। বলেই তৎক্ষণাৎ গটগট করে পা ফেলে চলে গেল রুম থেকে বাহিরে। এদিকে তার চলে যাওয়া দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইফতি। আপন মনে বিড়বিড় করে বলল, মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা। ইয়া খোদা, এই ধানি লঙ্কার প্রতি ভালোবাসা যেমন দিয়েছ তেমন একে সামলানোর তৌফিকও দাও। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তার তেজি আলোটা এখন কেমন নরম হয়ে এসেছে, সোনালি কামলা রঙে মিশে এসেছে, এক অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে পশ্চিম দিগন্তে। এয়ারপোর্টের বিশাল কাচের দেওয়ালে সূর্যের সেই শেষ আলোটা পড়তেই চকচক করছে কাচ। দূর থেকে দেখা যাচ্ছে প্লেনগুলোর রানওয়ে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। কেউ নামছে, কেউ ধীরে সুস্থে, কেউ বাবার উঠছে প্লেনে বসে। এয়ারপোর্টের চারপাশে মানুষের আনাগোনা, কারো হাতে লাগেজ, কারো হাতে আবার অন্য কিছু, আবার কারো চোখে বিদায়ের শেষ মুহূর্তের অশ্রু, আবার কারো কারো মুখে প্রিয়জন আসার অপেক্ষা। ঠিক তেমনই এক মুহূর্তে সাব্বির সাহেব, কবির সাহেব এবং তার দুই ভাইয়ের মুখ ঝলসে ওঠে। চারজনই সেই ঘন্টা ধরে অপেক্ষা করছে। যদিও বা তারা জানে প্লেন ল্যান্ড হতে এখনো বেশ খানিকটা সময় বাকি, তবুও সাব্বির সাহেবের অত অধৈর্যপনায় অবশেষে বাকিরাও চলে এলেন তাড়াতাড়ি। বেচারা সাব্বির সাহেব এসেছে পর থেকে এক মুহূর্তের জন্য স্থির হতে পারেনি। বারবার জায়গা পরিবর্তন করছে, হাঁটছে, দৃষ্টি ফেলছে কাচের দেওয়ালের ওপারে। সঙ্গে আসা কবির সাহেব বার কয়েক তাকে বসতে বললেও তিনি তা শুনতে নারাজ। তিনি তো অপেক্ষায় আছেন, মেয়ের জন্য ভীষণ অপেক্ষায়। প্রায় মিনিট 20 পর মাইকে এলান করলো, প্লেন ল্যান্ডিংয়ের খবর এলো। তা শোনা মাত্রই ধরফড়িয়ে কাচের দেওয়ালের সামনে এগিয়ে আসে সাব্বির সাহেব। পেছন থেকে বাকিরাও এলেন ধীর সুস্থে। সাব্বির সাহেব তৃষ্ণার্ত চোখে মুখে মেয়েটাকে একটুখানি দেখার জন্য ছুটছেন। মনে হচ্ছে মেয়ে বুঝি তার দীর্ঘ 1 যুগ পর দেশে ফিরছে। অবশ্য মেয়ের বাবা হলে এমনই হয়। মেয়েদের প্রতি বাবাদের আদরটুকু তুলনামূলকভাবে একটু বেশি থাকে কিনা, সে কেউ মানুক আর না মানুক। এদিকে সাব্বির সাহেবের এহেন করুণ অপেক্ষা দেখে গলা শুকিয়ে এলো তাইফ সাহেবের। বেচারা ভাবতে লাগলো তার ফুলের মতো মেয়ে দুটোর কথা। তারা তো বড় হচ্ছে, বড় জোর আর কটা বছর, তারপর চলে যাবে পরের ঘরে। কথাটা ভাবতে গাটা শিউরে ওঠে তাইফ সাহেবের। বুকটা কেমন ধকধক করতে লাগলো। তিনি মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্রমাগত। পাশ থেকে তাশরিক সাহেব বেশ খেয়াল করলো ব্যাপারটা। তিনি অলক্ষ্যে এসে পাশ দিয়ে জড়িয়ে ধরলেন তাইফ সাহেবকে। চিন্তিত সুরে বললেন, সেজো ভাই, ও সেজো ভাই, কি হয়েছে তোমার? তাইফ সাহেব সময় নিলেন নিজেকে সামলাতে। পরক্ষণে ধরে আসা কণ্ঠে কোনো মতে বললেন, তোষু আমার ওহিমাহি একদিন আমার ঘর ছেড়ে চলে যাবে, তাই না? আমি কোনো একদিন মেজো ভাইয়ের মতোই এভাবে অপেক্ষা করব আমার মেয়ে দুটোর জন্য, একটুখানি দেখার জন্য। মেজো ভাইজানের ব্যাপারটা না হয় আলাদা, অরিমামুনি আমাদের সাথেই থাকবে, ও দিনটা চোখের সামনে থাকবে আমাদের। তবে আমার মেয়ে দুটো, ওরা তো ঠিকই পরের ঘরে চলে যাবে, তাই না? তাশরিক সাহেবের গলা ধরে এলো এই মুহূর্তে। সেজো ভাইয়ের প্রতিটা কথা কেমন যেন বুকে গিয়ে বিঁধল তার। সেখানে ঢোক গিলে পরপর সামান্য গলা খাকারি দিয়ে সান্ত্বনার বাণী আওড়ালো, শক্ত হও সেজো ভাই, নিজেকে সামলাও। মনে নেই বড় ভাইজান কি বলেছিল? তিনি বলেছিল মেয়ের বাবাদের শক্ত হতে হয়, একটুখানি শক্ত, যতটুকু শক্ত হলে মেয়েদের হাসি মুখে বিদায় দেওয়া যায়। তাইফ সাহেব বুঝলেন না কি সে বোঝাতে চেল। তিনি কেবল চোখে মুখে বুঝে নিলেন আলগোছে। মুখটা অদূরে আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, আল্লাহ ধৈর্য দাও। হাতে বড় একটা ট্রলিতে চাপিয়ে রাখা গোটা কয়েক লাগেজ। ট্রলির হ্যান্ডেলে এক হাত দিয়ে ঠেলছে রুদ্র, অন্য হাতে অরিনের হাত চেপে এগোচ্ছে সামনে। কিছুক্ষণ পথ এগোতেই রুদ্রর পায়ের গতি থমকালো। অরিনা দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। সন্দিহান দৃষ্টিতে রুদ্রের পানে তাকাতে রুদ্র হাসল। একটুখানি শুকনো অদরজোড়া ভিজে খানিকটা এগিয়ে এসে বলতে লাগলো, সানশাইন, মনে আছে তো প্লেনে বসে কি বলেছিলাম? অরিন গলা খানিকটা বাঁকিয়ে হাসলো। অরিনটে মাথা নাড়িয়ে অস্বস্ত কণ্ঠে বলল, আলবাত মনে আছে। আপনি যে আমায় হানিমুনে নিয়ে গিয়েছিলেন, এটা আমার বাসার কারোর সাথেই জিকির করা যাবে না। রুদ্র ভুরু কুঁচকে তাকায়, গম্ভীর মুখে বলে ওঠে, বলবি না বলে এই পর্যায়ে 7 বার বলে ফেলেছিস। বাড়ির মানুষের সামনে মুখ ফসকে কথাটা আদৌ বলে বসিস কিনা কে জানে। আমি তো এই টেনশনে বাঁচছি। অরিন
ভাবুক এক পর্যায়ে। থুতনিতে আঙুল ঠেকিয়ে কি যে একটা ভাবলো, বলল, 7 বার বলেছি কই? আমার তো মনে হয় 9 বার বলেছি হানিমুনের কথা। তৎক্ষণাৎ মৃদু কপাল চাপড়ালো রুদ্র। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে এগিয়ে এসে আরিনের নিকট ঘাড় সামান্য নিচু করে আরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কি চাই তোর সানশাইন? কি দিলে আপাতত এই কথাটা পেট থেকে বেরোবে না তোর? আরিন বুঝি এতক্ষণে কথাটার অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ সুযোগটা লুটে নিয়ে বাঁকা হাসলো। ঘাড় বাঁকিয়ে তাকালো রুদ্রের দিকে। দুষ্টু হেসে রুদ্রের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চিপাই চলো হানি, এসব কথা প্রাইভেটলি বলতে হয়। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার ইদানিং বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। বয়সের তুলনায় দ্রুত পেকে যাচ্ছে মেয়েটার ভাবসাব দেখলেই মনে হয়। রুদ্রকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে এই মেয়ে। রুদ্র আর কি ভাই করতে পারে? চুপচাপ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ট্রলি ঘোরালো রেস্টরুমের দিকে। সেদিকে পা বাড়িয়ে চলে যায়। চল। অরিন নিঃশব্দে পা বাড়ায় রুদ্রের পিছু পিছু। দুজন রেস্টরুমে এসে দাঁড়াতেই পাশাপাশি রুদ্র তখন অরিনের দিকে তাকিয়ে তারা দিয়ে জিজ্ঞাসা করলো, ঝেড়ে কাশ কি লাগবে? আরিন দুষ্টু হাসলো। এবার আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে কেউ আছে কিনা। কাউকে তেমন দেখা গেল না তার চোখের সামনে। সে কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে দেখো। রুদ্র একদম কাছাকাছি এসে ছেলেটার বুকের বাঁ পাশে হাত রেখে আলতো করে, অতঃপর ঠোঁটের কোণে আবেদনীময়ী হাসি টেনে হসকিশোরে বলল, তোমায় লাগবে হানি। রুদ্র কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে পরক্ষণের দৃষ্টি হাসালো। অরিনের ঘোলাটে হয়ে আসা চোখ দুটোর দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে হেসে সে বলল, আগে বাসায় চল সানশাইন, যত লাগবে ততটুকুই দিব। আরিনের হাতটা ধীরে ধীরে বুক থেকে গড়িয়ে আসলো পেটের ওপর। সেটাই কিছুক্ষণ স্লাইড করতে করতে সে আবারও বলল, আমার বেবি লাগবে ডক্টর সাহেব, ইটস অ্যান্ড ফাইনাল। তৎক্ষণাৎ মুখময় পরিবর্তন হলো যেন রুদ্রের। হাসি হাসি মুখটা তার মুহূর্তেই গম্ভীর হয়ে গেল যেন। সে কিছুক্ষণ নড়ে চড়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে, আগেও বলেছি এখনো বলছি সানশাইন, তুই এখনো খুব ছোট, বেবি ক্যারি করার মতো বয়স হয়নি। জান বাচ্চা, একটু বোঝ। কেন বুঝছিস না তুই? অরিন আগের ন্যায় নিজ সিদ্ধান্ত অটল থেকে ফের বলল, আমার চাই মানে চাই। কম বয়সী মেয়েদের বাচ্চা হচ্ছে ডক্টর সাহেব, আমি অতটাও ছোট নই। রুদ্র এবার ভুরু কোঁচকায়। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত কিরমির করে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে হাত বাড়িয়ে মেয়েটার কনুই চেপে ধরে গম্ভীর মুখে বলল, বাসায় চল, এখন এসব নিয়ে ডিসকাস করার সময় নয়। বলে সে উদ্যত হয় অরিনকে নিয়ে সামনের দিকে এগোতে। তবে বাদ সাধল অরিন। চট করে রুদ্রের হাত থেকে নিজের কনুই ছেড়ে শক্ত গলায় বলে ওঠে, না আমি যাব না। প্রতিদিন আপনার কথাই শেষ কথা হবে নাকি ডক্টর সাহেব? রুদ্রের মেজাজ চটল দ্বিগুণ। সে তাতে দাঁত চেপে নাক ফুলে নিঃশ্বাস ফেলল দ্বিগুণ দীর্ঘভাবে। পরক্ষণে শক্ত হাতে নিচের ঘাড় ম্যাসাজ করেই বাঁকা চোখে তাকালো অরিনের দিকে। সময় নিয়ে বলল, তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? অরিন মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। এতেই যেন ঘি পড়ল তার রাগের মধ্যে। রুদ্র আরও রেগে গেল। ছেলেটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো, ড্যাম ফাক। বলে সে এগিয়ে এসে শক্ত করে চেপে ধরে অরিনের ডান হাতের কনুই। অতঃপর অনেকে এক প্রকার টেনে হিঁচড়ে কাউন্টারের সামনে সেথায় দাঁড়িয়ে থাকা কর্মকর্তা কর্মচারীদের পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 3টে 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলল, ডোন্ট ডিস্টার্ব। কথায় আছে বুদ্ধিমানদের ইশারাই যথেষ্ট। কর্মীরা সেক্ষেত্রে বুঝলেও হয়তো তাই। সে তৎক্ষণাৎ টাকাগুলো হাতের নিতেই বুক পকেটে গুজে অন্যদিকে ইশারা করলো, ডান দিকে। রুদ্রার সময় নষ্ট না করে অরিনকে টেনে টুনে ডান দিকের কমন রুমটাতে নিয়ে গেল। সেখানে ঢুকে অরিনের হাতটা ছেড়ে দিল, দরজা লাগিয়ে দিল বাঁ হাতে। এদিকে অরিন স্তব্ধ। কি হতে যাচ্ছে বা কি হবে বুঝতে পারছে না সে আগ বাড়িয়ে রুদ্রকে কিছু জিজ্ঞাসা করার আগেই তার ওপর এক প্রকার ক্ষুব্ধ বাঘে নিয়ে ঝাঁপিয়ে পড়ে রুদ্র। এক হাতে অরিনের ক্ষুদ্র মুখারা খানিকটা উঁচিয়ে তুলে পর মুহূর্তে ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল আলগোছে। অরিনের চোখ বড়সড় হয়ে গেল। ঘটনা আকস্মিক। বেচারি তবদা খেয়ে গেছে। পলক কেমন পড়ছে না তার। এদিকে রুদ্র ঠোঁটের পরশ ক্রমশ বাড়ছে। অরিনের নরম অধৈর্যকর ক্ষণে ক্ষণে বাসনায় দাঁতের কাছে যেন স্পষ্ট কিছু একটা অনুভব হলো। আরিন কেঁপে কেঁপে উঠছে বার কয়েক। তার কম্পনরত হাত দুটো যতক্ষণে বুক বরাবর ঠেকলো লাগলো রুদ্রকে। তবে রুদ্র আজ আর ছাড়ল না। সে ব্যস্ত নিজের আক্রোশ মেটাতে। তবে শক্তপোক্ত দাঁতে লাগামরা কামড়ে ব্যথায় নীল হয়ে যাচ্ছে অরিন। মেয়েটার চোখে যেমন তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। রুদ্র নিজের কাজ বহল রেখে এক পলক তাকালো সেই দিকে। মুহূর্তেই ভিজে গেল কেমন ক্ষরীয় স্বাদ অনুভূত হলো মুখে।
অরিন ছাড়া পাওয়া মাত্রই বুকে হাত দিয়ে ঠেকিয়ে পাগলের মতো নিঃশ্বাস ফেলতে লাগলো। তার ঠোঁট দুটো যা জ্বলছে না, মনে হচ্ছে কেউ বুঝি ইচ্ছে করে মুঠো মরিচ ঢেলে দিয়েছে তার ঠোঁটের মধ্যে। রুদ্র নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ক্ষুদ্র চোখে তাকিয়ে হাত বাড়িয়ে মেয়েটাকে কেটে যাওয়া ঠোঁটের ওপরে খানিক স্পর্শ করে নিতেই হকচকায় অরিন। ভয়ে কিছুটা পিছিয়ে যায় তৎক্ষণাৎ। তা দেখে ঠোঁট পিষে আসলো রুদ্র। অরিনের থুতনিতে আঙুল ঠেকিয়ে মুখটা সামান্য উঁচিয়ে নির্বাক চোখে তাকিয়ে কিঞ্চিৎক্ষণ, তারপর হুট করেই কাওয়া ছাড়া অরিনকে টেনে নিল ঠোঁটের কাছে। আবারও নিজের ঠোঁটের ভাঁজে ঠোঁট ঢোকাতেই পুনরায় লোহ চুষে নিল। ছাড়লো না। অরিনের বুক কাঁপছে। রুদ্র হয়তো টের পেয়েছে তা, তবুও চিরতায়িত স্বভাবে যথাসম্ভব ক্লোজ থেকে বের হতে নারাজ সে। হিজাব খুলতে ব্যস্ত। অরিন বাধা দিল না। বাধা দিলে থোড়াই বাস খাবে। মেয়েটা যে কি করে ভুল করলো, এই লোকের ঘাড়তেরামি সহ্য হয় না। এর সুষ্ঠু নির্দেশন তো সে বিদেশে যাত্রাতেই পেয়েছিল ভালোভাবে। তারপরও সে কেন এমনটা করলো? করেছে তো করেছে, এবার সোজা বুঝুক, সাজা বুঝুক। প্রায় মিনিট দুয়েক প্রচেষ্টার পর রুদ্র সক্ষম হল অরিনের মাথার হিজাবটা খুলতে সেটা ফেলে দিল নিচে। অতপর অরিনের দিকে তাকাতেই ঘোলাটে চোখে ঘোলাটে দৃষ্টি অরিনের মুখমণ্ডল থেকে নেমে কণ্ঠদেশে এসে ঠেকেছে। ঠোঁটের কোণে দেখা মিলেছে বাঁকা কয়েক হাসি। মেয়েটা সম্পূর্ণ কণ্ঠদেশ জুড়ে স্পষ্ট জলজল করছে কালচে কালচে দাগ। জানিস আমি পাগলাটে স্বভাবের মানুষ, তারপরও কেন আমাকে পাগল করিস? সানশাইন, তোর কাছে এলেই তো নিজেকে সামলানো হিমশিম হয়ে যায়। সেখানে তুই আমাকে বারবার নিজের কাছে টেনে আনিস কিভাবে? কিভাবে আমি নিজেকে আটকাই বল? অরিন নিশ্চুপ। রুদ্র ঠোঁটে জিভে অবাধে বিচরণ কপকাত মেয়েটি তার সম্পূর্ণ কায়া জুড়ে মুহূর্তেই খেলে গেল এক বৈদ্যুতিক ঝটা। পর মুহূর্তে অরিন কোমর আঁকড়ে ধরে উঁচিয়ে তুলল সামান্য। অরিনের চোখে চোখ রেখে তাকিয়ে বসলো পাশের সিট কাউন্টারের ওপর। তারপর আবারও ঝাঁপিয়ে পড়ল অরিনের মাঝে। অরিনের নরম গোলাপি অধরচোড়ার ওপর এক প্রকার কর্তৃত্ব চালাচ্ছে রুদ্র। ঠোঁটের কাজ বহল রেখে রুদ্রের ব্যস্ত হাত দুটো ধীরে ধীরে মেয়েটার পরনে জামা নামিয়ে দিল কাঁধ পর্যন্ত। পরক্ষণে আলতো করে ঠোঁট বসালো অরিনের উন্মুক্ত কাঁধে। তার হাত দুটো স্পর্শ করতে কেমন যেন স্থবির হয়ে গেছে মেয়েটি। অরিন যেন ধাতস্থ হতে পারছে না এই মুহূর্তে কি হচ্ছে তার সাথে, বা কি হতে চলেছে, যা এই মুহূর্তে অবাধের ন্যায় পাগল করে তুলেছে রুদ্রকেও। সে অশ্লেষের কাছে টেনে নিয়ে দুর্বল অরিনকে। অরিন থমকাতে পারছে না তাকে। তাছাড়া এই পাগলকে থামাবার সাধ্যও যে তার নেই। রুদ্রের হাতটুকু আবারও মত্ত হলো বেহায়া স্পর্শে মেয়েটিকে নিঃসঙ্গে গুড়িয়ে দিতে। সম্পূর্ণ কায়া জুড়ে রুদ্রের অবাধ বিচরণ। কেঁপে ওঠে অরিন। সরি হানি, বাট আই ডোন্ট নিড ইউ রাইট নাও। অরিন নিভু নিভু চোখে তাকিয়ে এক পলক মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই চোখ আটকে রুদ্রের হাতের দিকে, যা আপাতত ব্যস্ত তার প্যান্টের জিপার খুলতে। অরিন তৎক্ষণাৎ হকচকে ওঠে। ভয়ার্ত কণ্ঠে মিনমিনিয়ে বলে, ডাক্তার সাহেব, এটা এয়ারপোর্ট। হু দ্য হেল ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট? এয়ারপোর্টের এক্সিট দিয়ে একে একে বেরিয়ে গেল সকল যাত্রী। অধীর আগ্রহে অপেক্ষারত সাব্বির সাহেব এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। তবে না মেয়ে কিংবা মেয়ের জামাই, দুটোর কোনোটারই পাত্তা নেই। কোথায় গেল ছেলে মেয়ে দুটো কে জানে। চিন্তিত সাব্বির সাহেব উদাস মুখে বড় ভাইয়ের দিকে চোখ ফেলালেন। মুখ ভার করে বলতে লাগলেন, ভাইজান, ওরা এখনো এলো না যে? কবির সাহেব একই রকম চিন্তিত, তবে বাইরে থেকে মুখভঙ্গিতে গম্ভীর রেখেছে শুধু। কবির সাহেবও একই রকম চিন্তিত, তবে বাইরে থেকে মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে মাথা নাড়ালো শুধু। এক হাতে আলতো করে ভাইয়ের কাজ জড়িয়ে ধরে বলল, আহা, এসে পড়বে তো, এত টেনশন আর কি আছে? চিন্তিত সাব্বির সাহেবের মুখ হাসলো, মনে মনে বেশ বিচলিত। অন্যদিকে ক্লান্ত দেহটা নিয়ে একেবারে নেতিয়ে পড়েছে অরিন। রুদ্র মেয়েটারও মন ভার ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। ঘামার্ত গা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছে ঘামের কোনা। রুদ্র সময় নিয়ে সরে এলো অরিনের কাছ থেকে। পরনের প্যান্টটা টেনে টুনে ঠিক করে নিল আলগোছে। পর মুহূর্তে মেঝেতে অবহেলিত আকারে পড়ে থাকা শার্টটা তুলে গায়ে জড়ালো রুদ্র। অবশেষে নিঃশব্দে এগোলো অরিনের কাছে। নেতে পড়া মেয়েটাকে সযত্নের সাথে কাপড় পরিয়ে দিল রুদ্র। পাশে সিল্ক থেকে পানি নিয়ে অরিনের মুখটা ধুয়ে দিল যত্ন করে। অরিনের মাথা নুয়ে বসে আছে রুদ্র। মেয়েটার কপাল বার কয়েক চুমু দিয়ে দৃষ্টিত কণ্ঠে বলল, It was a wonderful experiment, honey. I really enjoy it. I sure you did too.
এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছাতে কান দুটো ঝাঁঝা করে উঠল অরিনের। নুয়ে মাথাটা আরো খানিকটা নুয়ে আসলো তক্ষুনি রুদ্র আর চোখে দেখলো সবটা। সে আলতে করে হাত রাখলো মেয়েটার দুগালে, মুখটা সামান্য উঁচু করে বাঁকা হেসে বলল, এবার বলো হানি, বাসায় গিয়ে কি আবার আরেকটা রাউন্ড খেলবে, নাকি আমরা লন্ডনে কেন গিয়েছিলাম বলে দিবে? আরিন ভুলবশত ওর ওপর নিচ মাথা নাড়াতে গিয়েও তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিয়ে ডানে বামে নাড়ালো। রুদ্র হাসলো ঠোঁট পিষে। আরিনের কেটে যাওয়া ঠোঁটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলেই বলে ওঠে, এখন কি বাসায় যাবে নাকি আরেকবার চলবে? তৎক্ষণাৎ হকচকে ওঠে অরিন, চোখের দৃষ্টি ফেলে চেঁচে উঠে বলে, না 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 না, একদম না, চলুন চলুন। রুদ্র অন্যত্র মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো। অরিন তড়িঘড়ি করে সিট থেকে নেমে এসে দৌড়ে চলে গেল বাহিরে। রুদ্র কিছুক্ষণ নিজের ঠোঁট ঠিকঠাক করে নিতেই অবশেষে বেরিয়ে এলো রুম থেকে। দুর্বল চোখ জোড়া নিয়ে এক্সিটের দিকে তাকিয়ে সাব্বির সাহেব। ঠিক তখনই এমন সময় পেছন থেকে ভেসে এলো আদরে মেয়ের কণ্ঠ, বাবাই। তখনই পেছে ফিরলেন সাব্বির সাহেব। সামনে থেকে মেয়েকে দৌড়াতে আসতে দেখেই নিজেকে আর ধরে রাখতে পারলো না বেচারা। নিজেও ছুটে গেল মেয়ের কাছে, দুর্বল হাতে মেয়ের বুকের কাছে লুকিয়ে নিল যেন চুপচাপ। মেয়েকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ। খা খা করতে থাকা বুকটা তখনই ঠান্ডা হলো তার। তিনি সময় নিয়ে মেয়েকে বুক থেকে সরালেন। মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইলেন কতক্ষণ। তবে তার দৃষ্টি গিয়ে ঠেকলো মেয়ের কেটে যাওয়া ঠোঁটের দিকে। সাব্বির সাহেব আতকে উঠে তাকালেন সেদিকে। চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, মা, তোমার ঠোঁট কাটলো কিভাবে? হাসি হাসি মুখটা তৎক্ষণাৎ থমকে গেছে যেন বেচারি অরিনের। সে নজর ঘুরে এক পলক পেছনে তাকাতে দেখে রুগ্ধ তার চাচাদের সাথে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। অরিন তখন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কথা কাটাতে মিথ্যা বলল, ঘুমের ঘোরে দাঁতের সাথে দাঁত লেগে কেটে গিয়েছিল আব্বু। সাব্বির সাহেব ভুরু গোটালেন এ কথায়। কেমন যেন যুক্তিসই মনে হলো না তার কাছে। তবে তিনি মেয়েকে আর ঘাটালেন না। এ নিয়ে আর কোনো কথা বাড়ালেন, বরঞ্চ মনের মধ্যে জমিয়ে রাখা বাদবাকি কথাগুলো মেয়ের সঙ্গে বলতে লাগলো হাসি মুখে। এহেম এহেম বলি রুদ্র, মেয়েটার কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, ও আমাদের সাথে যাচ্ছে, আমাদের বাড়িতেই যাচ্ছে। তাই দেখা দেখির পর্যায়ে না হয় বাড়িতে গিয়ে কমপ্লিট করো, কেমন? রুদ্র ধীর সুস্থে রুদ্র ধীরে সুস্থে মেয়েটার দিক থেকে নজর সরালো। এতক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল সে অরিনের দিকে। ও আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছে, তাই দেখা দেখি পর্যায়টা পরে করো কথাটা বেশ লজ্জা পেয়েছে রুদ্র। স্মিত হেসে হাত বাড়িয়ে মাথা চুলকিয়ে বলে ওঠে, ওকে। এহেন কথায় তায়েব সাহেব এবং তাশরিক সাহেব দুজনেই গলা উঁচিয়ে হাসলেন। ঠিক তখনই তিনজনের অট্টহাসিতে উপস্থিত হলেন গম্ভীর মুখের কবির সাহেব। রুদ্র তৎক্ষণাৎ শটান হয়ে দাঁড়িয়ে বাবাকে সালাম দিয়ে কুর্নিশ জিজ্ঞাসা করলো। কবির সাহেব গম্ভীর মুখে প্রত্যুত্তর করলো। কিছুক্ষণ বাদে তিনি কেমন সন্দেহ গলায় প্রশ্ন করলেন, ফ্লাইটে তো প্রায় 1.5-2.5 ঘন্টা ল্যান্ড হলো, সবাই বেরিয়ে গেছে, অথচ তোমাদের আসতে এত লেট হলো কেন? তা কোনো সমস্যায় পড়েছিলে নাকি? রুদ্র ভীষণ ভদ্রলোক। ভদ্রতার সাথে ডান হাতে মাথা নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, না আব্বু, কোনো সমস্যায় পড়িনি। অ্যাকচুয়ালি একটা জরুরি ফাইল ঘাটছিলাম, তাই লেট হয়ে গেল। এই পর্বটা এখানেই শেষ। আর লেখিকার নোটস, আমরা কিন্তু এখনও পরিচিত পর্বে আটকে আছি। এখনও অনেক চরিত্র সামনে আসবে। ইভেন আপনাদের প্রথম সিজনের প্রিয় চরিত্র মির্জা সেন মুগ্ধ এখনও কিন্তু এন্ট্রি নেয়নি। তো অপেক্ষায় থাকেন, সামনে অনেক কিছু আসছে। শুরু দেখেই হতাশ হবেন না, আশা করি সামনে থাকবেন। আর আমার গলার অবস্থা খারাপ, কাশি টাশি একটু মানিয়ে নিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।